তোমরা যে প্রেজেন্ট আছো চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দাও। আমরা ক্লাসে স্টার্ট করছি। আমরা আজকে এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টারের আমরা যে টপিকসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেগুলো হচ্ছে আর্হেনিয়াস ডক্টরাইন অন অ্যাসিড রেইন, causes of acid rain, remedies for acid rain and acid alkali definition according to Arrhenius. First হচ্ছে acid rain, এটার ডেফিনিশনটা আমরা জেনে নেব। If the pH of rain water is less than 5.6, that rain is called acid rain. So যখন তোমার acid rain এর pH এর ভ্যালুটা less than 5.6 হবে তখন সেই রেইনটাকে আমরা acid rain বলবো আর কি। The cause of acid rain is the action of man-made air pollution. Generally, the pH value of acid rain water in the factory area is between 5.6 to 3.5. It has the role of three acids: sulfurous acid, sulfuric acid, and nitric acid. Main three acids cause for acid rain, which is produced from the primary air pollutant, sulfur dioxide and nitrogen oxide gas. So actually তোমার মেইন কজ হচ্ছে অ্যাসিড রেনের। এটা হচ্ছে আমরা হিউম্যান তোমার যে এয়ার পলিউশন করি, এয়ার পলিউশনের ফলে তোমার ডিফারেন্ট টাইপ অফ তোমার টক্সিক আর বলতে পারো অ্যাসিডিক অক্সাইডগুলো যখন এনভায়রনমেন্টে চলে আসে তখনই এই অক্সাইডগুলো কিন্তু তোমার যে ভ্যাপার সেই ভ্যাপারের সাথে কিন্তু রিয়েক্ট করে সে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড প্রডিউস করে, লাইক সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি মেইন রুট তোমার অ্যাসিড রেনের, এবং সবচেয়ে বেশি এখানে রোল যার সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং পাশের পিকচার তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ওয়াটার সোর্স থেকে ওয়াটার তোমার ইভাপোরেট হচ্ছে, দেন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তোমার যে অ্যাসিডিক অক্সাইডগুলো সেগুলো তোমার ইমিট হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলোই আবার সেই ইভাপোরেটেড যে ভ্যাপার, সে ভ্যাপারের সাথে রিয়েক্ট করে সেটা তোমার ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সেই অ্যাসিডগুলোই যখন আবার রেইন ওয়াটারের সাথে তোমার রেইন আকারে ফল করছে তখনই সেটাকে কিন্তু আমরা বলছি অ্যাসিড রেইন। Cause of acid rain. The main cause of acid rain is the emission of acidic gaseous oxide in the atmosphere, which can be emitted from any natural or artificial source. The presence of sulfuric acid in acid rain is 2/3 of acid rain, nitric acid about 30%, and other acid including carbonic acid is very low. So acid rain-এর তোমার মধ্যে যে অ্যাসিডগুলো থাকে কম্পোজিশনের মধ্যে তার অ্যাকচুয়ালি 2/3 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং এইটা একটা খুবই স্ট্রং অ্যাসিড, এবং এটা থাকার কারণে অ্যাকচুয়ালি পিএইচ ভ্যালুটা তো কম হয়। দেন বাকি যে অংশটা আছে তার 30% হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং রেস্ট হচ্ছে কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড থাকে, ওগুলোর রোলটা কম। So natural causes হচ্ছে sulfur dioxide and nitrogen oxide mixed with volcano eruption, lightning, fires, and plant decay produce acid in contact with the humid environment of the atmosphere, which in the form of acid rain in humid and dry climates. So এখানে তোমার যে ন্যাচারাল যে
ক্যালামিটিসগুলো আছে, যেমন ভলকানিক ইরাপশন, লাইটনিং, হ্যাঁ, ঠান্ডার আর কি। দেন হচ্ছে তোমার কোনো কারণে যখন কোন জায়গায় ফায়ার হয়, শুরু হয় আর কি, অথবা তোমার প্ল্যান্ট বা হিউম্যান যখন ডিকে করে, তখন সেখান থেকে তো ডিফারেন্ট টাইপ অফ অক্সাইড তোমার ইভাপোরেট হয়, ইমিট হয়, লাইক সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। এই অক্সাইডগুলো কিন্তু হাইলি অ্যাসিডিক, এবং এগুলো কিন্তু সহজে তোমার ওই ভ্যাপারের সাথে বা হিউমিড যে এনভায়রনমেন্ট এটার সাথে তোমার রিয়াক্ট করে বা এটার কন্ট্যাক্টে এসে সেটা কিন্তু খুব স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তখনই কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাসিড রেইন হয়। এটা হচ্ছে ন্যাচারাল সোর্স, তবে এগুলো থেকে খুব কমই হয়। এখানে রিয়াকশনগুলো দেওয়া আছে, যেমন তোমার ভলকানিক ইরাপশনে তোমার যে লাভাটা তোমার রিলিজ হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড থাকে। এই সালফার ডাইঅক্সাইডটা অক্সিজেন দিয়ে অক্সিডাইজ হয়ে সালফার ট্রাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। এই সালফার ট্রাইঅক্সাইডটা আবার ওয়াটারের সাথে রিয়েক্ট করে সালফিউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। দেন নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা ইমিট হয়, সেটা অক্সিডাইজ হয় অক্সিজেন দিয়ে, দেন ভ্যাপারের সাথে রিয়েক্ট করে নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। আর আরেকটা ন্যাচারাল প্রসেস হচ্ছে তোমার থান্ডার ক্ল্যাপ অথবা লাইটনিং বলতে পারো। সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। যখন এই লাইটনিং হয় তখন ওই জায়গার টেম্পারেচার থাকে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। এই হাই টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস রিয়েক্ট করে ফার্স্ট তোমার তৈরি করে নাইট্রিক অক্সাইড। দেন এই একই টেম্পারেচারে এই নাইট্রিক অক্সাইডটা আবার অক্সিডাইজ হয় in presence of oxygen, then converted to nitrogen dioxide. এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাই তোমার যখন রেইন ওয়াটারের সাথে মিক্সড হয় বা এটার কন্ট্যাক্টে আসে, তখন সেটা নাইট্রিক অ্যাসিড অ্যান্ড নাইট্রাস অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এটাই হলো তোমার ন্যাচারাল যে প্রসেস। আর এছাড়াও যখন আমরা কোনো কিছু আসলে পুরাই, তাই না, অথবা ধরো প্ল্যান্ট আর হিউম্যান বডি যখন ডিকে করে, তখন কিন্তু ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিট হয়, সেটাও কিন্তু তোমার ভ্যাপারের কন্ট্যাক্টে আসলেই কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এই প্রসেসে তোমার ন্যাচারাল ওয়েতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিডগুলো অ্যাসিড মানে রেইন ওয়াটারের সাথে মিক্সড হয়ে যায়। Then হচ্ছে artificial causes, actually এগুলো হচ্ছে man made causes. Man made various factories such as তোমার excessive burning of fossil fuel, then হচ্ছে industrial emission, vehicle emission, etc. are mentioned. So আমরা যখন তোমার ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিতে তোমার ফুয়েল হিসেবে তোমার ফসিলগুলো ইউজ করি, লাইক কোল, দেন এগুলোকে যখন আমরা বার্ন করি, কোলের মধ্যে কিন্তু তোমার সালফার থাকে। তো সেটাকে তুমি যখন বার্ন করবা, শুধুমাত্র যে এনার্জি প্রডিউস হবে আর কার্বন ডাইঅক্সাইড ইমিট হবে তা না, সেখান থেকে কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাসও ইমিট হয়। কারণ সালফারটাকে তুমি যখন বার্ন করতেছো, সেটা সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে। তারপরে আবার ইন্ডাস্ট্রি থেকে বিশেষ করে তোমার হচ্ছে রেড ব্রিকের যে ইন্ডাস্ট্রিগুলো, সেখান থেকে কিন্তু তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ইমিট হচ্ছে। তারপর ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি থেকে সালফার ডাইঅক্সাইড, ডিফারেন্ট টাইপ অফ নাইট্রোজেনের অক্সাইড রিলিজ হচ্ছে। দেন ভিকেল থেকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো রিলিজ হয়। এগুলো কিন্তু এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল, জন্য খুব হার্মফুল। এই অক্সাইডগুলো কিন্তু সবগুলোই অ্যাসিডিক অক্সাইড। The acidic oxides are added directly to the atmosphere to form acid by combining with the water vapor present in the air. Later, this acid returns to the earth through rain, fog, mist, and snow. Acid rain is not limited to the smoke emitted area or gas emitted area. The smoke emitted from the surface can spread up to the area uh, 100 kilometer around the generated area.
Therefore, the possibility of acid rain within 100 kilometer of urban and industrial areas is bright. সো এখানে আমরা নর্মালি যে কনসেপ্টটা যে হ্যাঁ এই এরিয়াতেই তোমার ইন্ডাস্ট্রিটা বেশি আর এখানে ভেহিকল বেশি, তো এই এরিয়াতে অ্যাসিড রেইন হওয়ার পসিবিলিটিটা হাই। অ্যাকচুয়ালি কিন্তু তা না, কারণ এখানে যে এয়ার পলিউশনটা হচ্ছে বা যে স্মোক তৈরি হচ্ছে বা গ্যাসগুলো ইমিট হচ্ছে, এগুলো শুধুমাত্র ওই এরিয়াতেই থাকবে না, তার সারাউন্ডের প্রায় 100 কিলোমিটার এরিয়াতে সেটা কিন্তু স্প্রেড আউট হবে। তো ওই এরিয়াগুলোতে কিন্তু তোমার অ্যাসিড রেইন হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। আর এখানে তোমার যে ম্যানমেড কজগুলো আছে সেখানেও রিয়েকশনগুলো দেওয়া আছে, যেমন আমি ডিফারেন্ট ইন্ডাস্ট্রির কথা বললাম, রেড ব্রিক ইন্ডাস্ট্রিগুলো যেখানে এই ব্রিকগুলো প্রডিউস করা হয়, রেড ব্রিকগুলো প্রডিউস করা হয় সেই ইন্ডাস্ট্রিগুলোতে। তারপরে তোমার ডিফারেন্ট টাইপ অফ ব্যাটারি ইন্ডাস্ট্রি, এগুলো থেকে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এগুলো থেকে ইমিট হয়। দেন হচ্ছে তোমার ভেহিকলের থেকেও নাইট্রোজেনের ডিফারেন্ট টাইপ অফ অক্সাইড, দেন হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্ট সেখান থেকে নাইট্রিক অক্সাইড এগুলো ইমিট হয়, দেন কার্বন ডাইঅক্সাইড ইমিট হয়। এই গ্যাসগুলো কিন্তু তোমার ওয়াটার ভ্যাপারের সাথে রিয়েক্ট করে কিন্তু অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। যেমন সালফার ডাইঅক্সাইডটা ভ্যাপারের কন্ট্যাক্টে আসার পর এটা সালফিউরাস অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। নাইট্রোজেন ডাইঅক্সাইডটা এটা ভ্যাপার অ্যান্ড অক্সিজেনের কন্ট্যাক্টে এসে নাইট্রিক অ্যাসিডে কনভার্ট হয়। কার্বন ডাইঅক্সাইডটা ভ্যাপারের কন্ট্যাক্টে এসে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এইগুলো কিন্তু অ্যাসিড রেইনের একটা মেইন কজ। অ্যান্ড আমরা যখন এই ন্যাচারাল কজ, আর্টিফিশিয়াল কজগুলো যখন আমরা এক্সপ্লেন করবো, তখন কিন্তু এই রিয়াকশনগুলো অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। তো এই অ্যাসিড রেইনের প্রসেসটাকে তোমার এখানে একটা পিকচারের মাধ্যমে তোমাকে এখানে দেখানো হচ্ছে। সো এখানে কতগুলো ইন্ডাস্ট্রি দেওয়া আছে, ইন্ডাস্ট্রিগুলো থেকে তোমার এই সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসগুলো ইমিট হচ্ছে। ইমিট হয়ে সেগুলো ভ্যাপারের সাথে ভ্যাপারের কন্ট্যাক্টে এসে সেগুলো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এই অ্যাসিডের যে ক্লাউডগুলো, সেই ক্লাউডগুলো কিন্তু শুধু ওই এরিয়াতেই নাই, এটা কিন্তু স্প্রেড আউট হয়ে পাশের এরিয়াগুলোতেও কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে। তখন ওখানে যখন রেইন হচ্ছে সেখানেও কিন্তু অ্যাসিড রেইনের পসিবিলিটি হাই থাকতেছে। সেখানে পাশের রাইট সাইডের পিকচারের রাইট সাইডে কিন্তু এখানে যে রেইন হচ্ছে, রেইনিং হচ্ছে, সেই রেইনিংয়ে কিন্তু দেখা যাচ্ছে সেখানে সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, এবং এগুলো যখন তোমার সরাসরি আর্থে চলে আসতেছে তখনই তোমার আর সারফেস চলে আসে, তখন তোমার সয়েলের পিএইচ এর ভ্যালুটাও অনেক ডিক্রিজ করতেছে। আর যখন তোমার ওয়াটার সোর্সের মধ্যেও এসে পড়তেছে, বিশেষ করে দেখা যাচ্ছে রিভার, পন্ড এগুলোতে যখন এসে পড়তেছে, তখন সেই ওয়াটার সোর্সের পিএইচ এর ভ্যালু কিন্তু তোমার কমে যাচ্ছে, ডিক্রিজ করতেছে। এবং সেটা যখন একটা স্পেসিফিক ভ্যালুর থেকে কমে যাবে, তখন ওই জায়গার যে তোমার একটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, ওয়াটার এনভায়রনমেন্টটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তখন দেখা যাবে এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে তোমার যে ফিশগুলো সেগুলো তোমার সার্ভাইভ করতে পারবে না, তারপর যে প্ল্যান্টগুলো আছে সেগুলো সার্ভাইভ করতে পারবে না, সবগুলো কিন্তু আসলে আসলে নষ্ট হয়ে যাবে। তো এগুলো যখন ওখানে মরে পড়ে থাকবে, সেগুলো আবার ডিকম্পোজ করবে, সেখান থেকে ডিকম্পোজ হয়ে আবার তোমার খুব পাঞ্জেন্ট গ্যাস প্রডিউস করবে। ফলে ওই যে ওয়াটার সোর্সের যে ইয়াটা, ওটা পুরোপুরি অকেজো হয়ে যাবে, এটা কোনো কাজে আসবে না এই ওয়াটার। না এটা তুমি প্ল্যান্টে ইউজ করতে পারবা না, আমাদের ডিফারেন্ট টাইপের যে ইউজ, হ্যাঁ, ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে বা তোমার বাসার যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি এই ওয়াটারটা ইউজ করতে পারবা না, কারণ এটা পলিউটেড হয়ে গেছে।
Then আমরা দেখতে পাচ্ছি harmful effects of acid rain. Acid rain affects aquatic animal, plant, catching fish, egg in low water is hindered. এটা হচ্ছে তোমার এই অ্যাসিড রেনের কারণে যেহেতু তোমার এই ওয়াটারের পিএইচের ভ্যালু অনেক কমে যাচ্ছে, তাই অ্যাকোয়াটিক যে এনিমেলগুলো, প্ল্যান্টগুলো, সেগুলো কিন্তু ওই জায়গায় সার্ভাইভ করতে পারে না, তাহলে তাদের উপর একটা ভালো এফেক্ট পড়ে। আর পুকুর মানে পন্ডগুলোতে অনেক কিছু তোমার হ্যাচিং করে থাকে ফিশের এগের, ওখান থেকে তোমার স্মল ফিশগুলো হয়, সেগুলো নিয়ে আবার তারা মানুষকে সেল করে। তো এটা হচ্ছে তাদের একটা বিজনেস। তো ওইটাও কিন্তু এখানে হবে না, কারণ এগের যে হ্যাচিং সেটাও কিন্তু তোমার এখানে হিন্ডার্ড হয়ে যাবে। ডিউ টু মোর ইমর্টালিটি দ্য এন্টার ইকোসিস্টেম তোমারটা কী হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। ওয়াটারের যে এন্টার ইকোসিস্টেম সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। আর ওই ওয়াটারের যে রিজার্ভটা আছে বা সোর্স আছে ওইটা কিন্তু টোটালি ক্লোজ হয়ে যাবে, এটা আর কোনোভাবেই তুমি ইউজ করতে পারবে না। ইন্ডাস্ট্রিয়াল বা তোমার হোমেও তুমি ইউজ করতে পারবে না। ডেইলি যে ওয়ার্কগুলো থাকে সেগুলোতে তুমি এগুলো ইউজ করতে পারবে না। ডেইলি আমাদের যে ইউজ থাকে ওয়াটারের, ড্রিঙ্কিং বলো, ওয়াশিং ক্লথ বলো, কোনো কাজে তুমি এগুলো ইউজ করতে পারবে না। দেন হচ্ছে সেকেন্ড এফেক্টটা হচ্ছে দ্য এফেক্ট অফ অ্যাসিড রেইন ক্যান কজ স্পেশাল ড্যামেজ টু দ্য ফরেস্ট সিড জার্মিনেশন ইজ ইন্টারাপ্টেড বাই অ্যাসিড রেইন। সো তোমার এখানে শুধুমাত্র যে অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম সেটা ডিস্ট্রয় করবে সেটা না, এখানে দেখা যাবে যখন সয়েলে এসে এই অ্যাসিড রেইনটা পড়বে, সয়েলের পিএইচ লেভেলটা অনেক বেশি যদি কমে যায়, তাহলে তোমার এখানে এটা ডিফরেস্টেশনের দিকে যাবে, ফরেস্টটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি ওই এরিয়াটা তোমার ধীরে ধীরে ডিফরেস্টেশনের দিকে যাবে। আর এখানে তোমার নতুন করে প্ল্যান গ্রো করবে না, আর যে প্ল্যানগুলো আছে সেগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে দ্য এফেক্ট অফ অ্যাসিড রেইন অন ভেরিয়াস architectures, architectural building of limestone such as the Taj Mahal in Agra is eroded. সো এখানে যেটা হচ্ছে তোমার যে আর্কিটেকচারাল যে স্ট্রাকচারগুলো আছে যেগুলো তোমার লাইমস্টোন দিয়ে তোমার তৈরি করা হয় অ্যাকচুয়ালি, ওই টাইপের যে স্ট্রাকচারগুলো ওগুলো কিন্তু ধীরে ধীরে ইরোড হবে। লাইক তাজমহল কিন্তু অলরেডি ইরোড হওয়া স্টার্ট করছে, তো ওই জায়গায় অ্যাসিড রেইনের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। আর এছাড়া আমাদের দেশেও যে তোমার লাইমস্টোনের যে আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো বিল্ড করা হয় তোমার অ্যাকচুয়ালি তোমার জাস্ট বিউটি পারপাস আর কি, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাসিড রেইনের কারণে ইরোড হবে। তারপর তোমার যে মেটাল দিয়ে যেই স্ট্রাকচারগুলো তোমার বিল্ড করা হয়, লাইক শিপ, ব্রিজ, ক্রেন, আদার্স যে মেটালের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু ইরোড হয়, কারণ অ্যাসিড আসে, সেই অ্যাসিডটা কিন্তু মেটালের সাথে রিয়েক্ট করে ফলে এখানেও তোমার এটা ইরোড হবে। দেন হচ্ছে soil ingredient, phosphorus compound of calcium, aluminum, zinc, metal are washed by acid rain to make the soil infertile. So তোমার একটা সয়েলে তো কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু প্ল্যান্ট গ্রো করার জন্য খুবই খুবই এসেনশিয়াল। আমরা তো জানেন 16 এসেনশিয়াল এলিমেন্ট থাকে, তো সেই এলিমেন্টগুলোর মধ্যে যে মেটালগুলো আছে সেই মেটালগুলো কিন্তু আসলে অ্যাসিড রেইনের ওয়াটারের সাথে রিয়েক্ট করে ফেলে। সো যখন ওই সয়েলে অ্যাসিড রেইনটা এসে পড়বে তখন এই অ্যাসিডটা ওই ইনগ্রিডিয়েন্টগুলো ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্কের সাথে রিয়েক্ট করে সল্টে কনভার্ট করে ফেলবে এবং এই সল্টটা কিন্তু ওয়াটারে সলিবল হয়ে যায় এবং সলিবল হয়ে সেটা ওয়াশ হয়ে যায়। ওয়াশ হয়ে সেটা ওয়াটার রিসোর্সে গিয়ে পড়ে যায় বা রিজার্ভারে গিয়ে পড়ে যায়, তখন সয়েলটা কিন্তু ইনফার্টাইল হয়ে যায়। সো অ্যাসিড রেইনের আসলে তোমার এফেক্টটা কিন্তু অনেক বেশি। অ্যাকোয়াটিক সিস্টেম, তারপর আবার সয়েলের ইনফার্টিলিটি, তারপরে আমাদের যে আরবান এরিয়াগুলোতে আমরা যে স্ট্রাকচারগুলো তৈরি করি,
এই সবগুলি কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে তোমার ইরোড হয়ে যাচ্ছে বা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এখানে পিকচারকেও দেখানো হচ্ছে ডিফরেস্টেশনের বিষয়টা। এখানে নর্মাল অবস্থায় তোমার ফরেস্টের যে অবস্থা ছিল এসিড রেইনের কারণে দেখা যাচ্ছে প্ল্যান্টগুলো ধীরে ধীরে কিন্তু মরে যাচ্ছে। প্ল্যান্টগুলো এক সময় কিন্তু এটা আস্তে আস্তে তোমার পুরোপুরি ফরেস্টে কনভার্ট হয়ে যাবে। আর রেমেডি ফর acid rain, রেমেডি হচ্ছে after acid rain, lime or limestone powder needed to be sprinkled in pond water, agricultural land. Excess acid rain then turned calcium into salt. Such liming work cost a lot of money. So এক্সেসিভ যখন অ্যাসিড রেইন হয় তখন অ্যাকচুয়ালি ওই এগ্রিকালচারাল ল্যান্ড তারপর পন্ডের পিএইচ এর ভ্যালুটা কমে যায়। তো এই এগ্রিকালচারাল ল্যান্ডের পিএইচ এর ভ্যালু যখন অনেক কমে যাবে, লো হয়ে যাবে, তখন তুমি সেই জায়গা তো আর ক্রপ গ্রো করতে পারবে না, তাই না? এখানে তখন তোমাকে যেটা করতে হবে ওইটাকে ঠিক করার জন্য ওখানে লাইম পাউডার আর লাইমস্টোন পাউডার তোমাকে এখানে স্প্রিঙ্কল করতে হবে পুরো ল্যান্ডে। তখন ওখানে যে অ্যাসিড রেইনের যে ওয়াটারটা আছে সেটা কিন্তু এই লাইম আর লাইমস্টোনের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সল্টে কনভার্ট হয়ে যাবে। আর ক্যালসিয়াম সল্টে কনভার্ট হয়ে যাওয়ার কারণে সেখানে অ্যাসিডিটিটা লো হয়ে যাবে। অ্যাসিডিটি লো হয়ে যাওয়া মানে পিএইচ এর ভ্যালু ইনক্রিজ করা। তো সেই জায়গা তখন আমরা আবার ক্রপ করতে পারবো, গ্রো করতে পারবো। আর পন্ডের ক্ষেত্রেও পন্ডটাকেও তোমার লাইম আর লাইমস্টোন দিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুদিন, যাতে তোমার এর অ্যাসিডিটিটা কমে যায়। বাট এইটা করাটা অনেকটা কস্টলি। তো সেক্ষেত্রে সেকেন্ড মেথড ইজ টু কিপ দ্য ট্রপোস্ফিয়ার ফ্রি ফ্রম সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। সো আরেকটা প্রসেস হচ্ছে এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে আমাদের এনভায়রনমেন্টটাকে ফ্রি রাখা। সেটা কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়েও করা যায়, যেখান থেকে তোমার এই সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসগুলো ইমিট হচ্ছে সে জায়গায় কেমিক্যাল স্প্রে করে ওই জায়গাতেই তোমার এই অ্যাসিড রেইন প্রডিউস করা যায়। আর যেই চিমনি দিয়ে এই তোমার অক্সাইডগুলো রিলিজ হচ্ছে সেখানে আমরা লাইমস্টোন আর লাইম, হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই করতে পারি। এগুলো অ্যাপ্লাই করলে তোমার ওই যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা এটা ইমিট হওয়াটা কমে যাবে, এটা স্টপ হয়ে যাবে। তখন কিন্তু আর অ্যাসিড রেইনটা প্রডিউস হবে না। বা আমরা ক্যাটালিস্ট ইউজ করে সেই নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে সেগুলোকে নাইট্রোজেনে কনভার্ট করে ফেলতে পারি। এতেও কিন্তু তোমার এনভায়রনমেন্টে তেমন কোনো ড্যামেজ হবে না, বা বলতে পারো পলিউশনটা হবে না। নাম্বার 3 হচ্ছে টু কনভার্ট nitric oxide gas into nitrogen gas by using FGT plant and automotive catalytic converter in the industry. এগুলো ইউজ করে আমরা আসলে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো সেগুলোকে নাইট্রোজেনে কনভার্ট করতে পারি, অ্যান্ড সালফার ডাইঅক্সাইডটাকেও আমরা রিলিজ হওয়াটাকে স্টপ করতে পারি। FGT প্ল্যান্টটা হচ্ছে the acidic sulfur dioxide gas emitted through the chimneys of various industrial plant is driven into a mixture of limestone or lime water in which sulfur dioxide is absorbed. This is called flue gas desulfurization or FGD plant. In this case, gypsum is made by a byproduct. So এখানে যে ইন্ডাস্ট্রিগুলো থেকে তোমার এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ইমিট হয় ওই ইন্ডাস্ট্রিগুলোর চিমনিতে আমরা কি করব, লাইমস্টোন আর লাইম ওয়াটার ইউজ করবো। ওই লাইম ওয়াটার আর লাইমস্টোনের দিয়ে আমরা এই গ্যাসটাকে পাস করব, ওইটার থ্রুতে আমরা গ্যাসটাকে পাস করব। যখন আমরা এটাকে পাস করব তখন ওই লাইমস্টোন আর লাইম ওয়াটারটা কী করবে, সালফার ডাইঅক্সাইডটাকে অ্যাবসর্ব করে ফেলবে, ফলে এটা কিন্তু আর এনভায়রনমেন্টে রিলিজ হবে না।
তাহলে তোমার পলিউশনটা কি হবে, কমে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এটি হচ্ছে এফজিডি প্ল্যান্ট। আর এখানে তোমার বাই প্রোডাক্ট হিসেবে জিপসাম প্রডিউস হয়। এটা কিন্তু নেক্সটে আমরা আবার তোমার সিমেন্ট প্রোডাকশনে ইউজ করতে পারি। ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখানে রিয়াকশনগুলো হলো, আমরা যখন লাইমস্টোন ইউজ করব আর এটা থ্রুতে যখন আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে পাস করব, তখন এইটা ক্যালসিয়াম কার্বনেটটা কি করবে, লাইমটা কি করবে, এটা অ্যাবজর্ব করে ফেলবে। অ্যাবজর্ব করে সেটাকে ক্যালসিয়াম সালফাইডে কনভার্ট করে ফেলবে, আর ওখান থেকে রিলিজ হবে কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইডটা যখন রিলিজ হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু তোমার এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এনভায়রনমেন্টের অতটা পলিউশন করবে না যেটা সালফার ডাইঅক্সাইড করে। কারণ তোমার এসিড রেনের মেইন যে কজ, তার 2/3 হচ্ছে সালফার ডাইঅক্সাইডের কারণেই হয়। তাহলে সেটাকে যদি আমি অ্যাবজর্ব করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি, তাহলে এতে এনভায়রনমেন্টের পলিউশনটা কম হবে এবং এসিড রেনের যে পসিবিলিটি সেটা কিন্তু ডিক্রিজ করবে। আর এখান থেকে যে ক্যালসিয়াম সালফাইডটা প্রডিউস হচ্ছে, সেই ক্যালসিয়াম সালফাইডটাকে আমরা অক্সিজেন দিয়ে আবার অক্সিডাইজ করে ওয়াটার দিয়ে যখন অ্যাবসর্ব করব, তখন সেখান থেকে ক্যালসিয়াম সালফেট 2 মোল ওয়াটার প্রডিউস হবে। এটা হচ্ছে জিপসাম। এটাকে আমরা সিমেন্ট প্রোডাকশনে ইউজ করতে পারি। তাহলে আমাদের এয়ার পলিউশনটাও কমে যাচ্ছে, আবার আমরা এটাকে ইউজও করতে পারতেছি আরেকটা প্রোডাকশনের কাজে। এইটা হচ্ছে এফজিটি প্ল্যান্টের কাজ, সালফার ডাইঅক্সাইডটাকে প্রোডাকশনটাকে স্টপ করে দেওয়া বা রিলিজটাকে স্টপ করে দেওয়া আর কি। দেন হচ্ছে নাইট্রোজেনের ডিফারেন্ট টাইপ অফ অক্সাইড গ্যাস ডিসচার্জ অফ অটো এক্সস্ট সিস্টেম। তোমার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, হাউ মাচ বায়োটেক গ্যাস ইজ ডিগ্রেডেড বাই তোমার ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড টু নাইট্রোজেন গ্যাস। The nitric oxide gas emitted from power plant is converted to nitrogen gas by ammonia. So এখানে ব্যাপারটা হচ্ছে তোমার ভেহিকল থেকে যে গ্যাসগুলো ইমিট হয়, ভেহিকলে তো আমরা অ্যাকচুয়ালি যে ফুয়েলটা ইউজ করি, ডিজেল অর অকটেন, এই যে গ্যাস ফুয়েলগুলো ইউজ করি, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের সাথে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অক্সাইডও থাকে, নাইট্রোজেনের ডিফারেন্ট টাইপ অফ অক্সাইড থাকে। তো এগুলোকে যখন আমি বার্ন করে এনার্জি প্রডিউস করি, তখন সেখান থেকে কিন্তু কার্বন মনোক্সাইড রিলিজ হতে পারে, নাইট্রিক অক্সাইড রিলিজ হতে পারে। সো এগুলোকে যখন আমরা ক্যাটালিস্ট দিয়ে কনভার্ট করে ফেলবো, ভ্যান্ডিয়াম পেন্টঅক্সাইড ক্যাটালিস্ট দিয়ে কনভার্ট করে ফেলবো, তখন কিন্তু ওই নাইট্রিক অক্সাইডটা রিলিজ হবে না, সেখান থেকে রিলিজ হবে নাইট্রোজেন। কার্বন মনোক্সাইডটা রিলিজ হবে না, রিলিজ হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর তোমার যে আনরিয়েক্টেড যে হাইড্রোকার্বনগুলো রিলিজ হয়, যেগুলো রিয়েক্ট করে নাই, সেগুলো কিন্তু অক্সিজেন অ্যান্ড ওয়াটারে কনভার্ট হয়ে রিলিজ হবে। তাহলে তোমার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ইঞ্জিন থেকে তোমার কিছু আনরিয়েক্টেড হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রিক অক্সাইড রিলিজ হচ্ছে। সেগুলোকে আমরা পাস করব একটা আলাদা কম্পার্টমেন্টের মধ্য দিয়ে। সেখানে তোমার থাকবে হচ্ছে ক্যাটালিস্ট ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। তো এগুলো যখন রিলিজ হবে ওই কম্পার্টমেন্টে, তখন সেখানে অক্সিজেন থাকবে, সেই অক্সিজেনের সাথে এটা রিয়েক্ট করবে ইন প্রেজেন্স অফ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, রিয়েক্ট করে সেখান থেকে নাইট্রোজেন গ্যাস রিলিজ হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড ওয়াটার অ্যান্ড অক্সিজেন। তাহলে দেখো এখানে তোমার যে এনভায়রনমেন্টের জন্য হাইলি টক্সিক নাইট্রিক অক্সাইড গ্যাস, সেটা না রিলিজ হয়ে হচ্ছে নাইট্রোজেনটা তো এনভায়রনমেন্ট পলিউশন করে না। দেন কার্বন মনোক্সাইড, যেটা আমাদের হিউম্যানের জন্য খুবই খুবই টক্সিক, এটা রিলিজ না হয়ে এর চেয়ে লেস টক্সিক কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। সো এগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো। দেন হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্টের থেকে তোমার যে নাইট্রিক অক্সাইডটা রিলিজ হয়, সেটাকে যদি আমরা আবার অ্যামোনিয়ার সাথে রিঅ্যাক্ট করে
সেটাকে নাইট্রোজেনে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু এনভায়রনমেন্টের পলিউশনটা কমে যায়। তাহলে এভাবে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেও তাহলে এখান থেকে আমাদের পলিউশনটা তাহলে কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এই হচ্ছে তোমার অ্যাসিড রেইন অ্যান্ড রিমেডি। তো আমাদের এই ধরনের কোশ্চেন আসে অনেক সময়। তো এখানে তোমার অনেক সময় কোশ্চেনে এরকম একটা পিকচার ড্র করা থাকে, তখন বলা হয় এই পিকচারটা what type of pollution and how can we তোমার রিমেডিটা কি হবে এটা এক্সপ্লেন করতে অনেক সময় বলা থাকে। তখন তোমাকে কিন্তু রিমেডি শুধু ওসব কথাবার্তা, নর্মাল কথাবার্তা বললেই হবে না, এরকম টু দ্য পয়েন্টে তোমাকে জিনিসগুলো লিখতে হবে। এটা রিমেডিটা কী কী, অ্যাসিড রেনের রিমেডি কী কী, কীভাবে আমরা আসলে অ্যাসিড রেনের যে এফেক্টটা সেটাকে একটু লোয়ার করতে পারি সেটা। দেন হচ্ছে এফজিটি প্ল্যান্টের বিষয়টা, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার অটোমোবাইল যে এক্সস্ট সিস্টেম, সেটাও ইম্পর্টেন্ট, ক্যাটালিটিক কনভার্সন। এগুলো কিন্তু যখন তুমি মেনশন করে রিয়াকশনগুলো লিখবা, তখন এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি ভালো মার্কস পাবা। তো তুমি যদি নর্মাল কথাবার্তা লেখো যে হ্যাঁ আমাদেরকে সালফার ডাইঅক্সাইড রিলিজটা ডিক্রিজ করতে হবে, নাইট্রোজেনের অক্সাইডগুলো রিলিজ করা ডিক্রিজ করতে হবে, এইসব হাবিজাবি বিষয় লিখলে কিন্তু আসলে এই জায়গায় ভালোভাবে নাম্বার পাওয়া যায় না। তোমাকে টু দ্য পয়েন্ট বলতে হবে, ক্যাটালিটিক কনভার্টারের কথা, এফজিটি প্ল্যান্টের কথা, রিয়াকশনগুলো দিতে হবে। আমি কিন্তু ডি নাম্বারের কোশ্চেনের কথা বলছি, ঠিক আছে, যেটাতে নাম্বার 4 থাকে। সো এখানে এই কোশ্চেনগুলো আনসার লেখার সময় অনেক সময় বলি যে বেশি বেশি করে তোমার ট্রি প্ল্যান্টেশন করতে হবে, হ্যাঁ, এয়ার পলিউশন ডিক্রিজ করতে হবে। শুধু ওগুলো বললে হয় না, কিছু টু দ্য পয়েন্টে এগুলো লিখতে হয় আর কি। দেন হচ্ছে আমরা আরহেনিয়াস ডক্ট্রাইন অন অ্যাসিড বেস যাব। Definition of acid according to Arrhenius: substance that give H plus ion in aqueous solution are called acid. Like HCl ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে H plus ion রিলিজ করে and chloride ion রিলিজ করে, তাই এটা হচ্ছে অ্যাসিড। আর অ্যালকালি হচ্ছে সাবস্টেন্স দ্যাট ডোনেট হাইড্রোক্সাইড আয়ন টু অ্যাকুয়াস সলিউশন আর কল্ড বেস। যেমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করে। যেহেতু এটা তোমার অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করছে, তাই এটা হচ্ছে বেস অ্যাকর্ডিং টু আরহেনিয়াস থিওরি। আর এটা সাকসেস হচ্ছে এই আরহেনিয়াস থিওরি দিয়ে তোমার নাম্বার অফ H plus ion and hydroxide ion in the formation of any acid and base is known with the help of Arrhenius theory. একটা অ্যাসিড অর বেসের তোমার নাম্বার অফ H plus ion and hydroxide আয়নের যে নাম্বার, সেটা আমরা এই থিওরি দিয়ে মেজার করতে পারি। দিস থিওরি এক্সপ্লেন দ্য মিটিগেশন ইনফরমেশন অফ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি বেস, দ্য ডোনেশন। মানে অ্যাকচুয়ালি আমরা এই থিওরি দিয়ে অ্যাসিড অ্যান্ড বেসে যে নিউট্রালাইজেশন রিয়েকশন আছে, সেই নিউট্রালাইজেশন রিয়েকশনটা এক্সপ্লেন করতে পারি, যে অ্যাসিড একটা H প্লাস আয়ন ডোনেট করতেছে আর বেস একটা হাইড্রোক্সাইড আয়ন ডোনেট করতেছে, এই দুইটা একসাথে রিয়েক্ট করে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এটা আমরা এক্সপ্লেন করতে পারি। অ্যাকর্ডিং টু দিস ডক্টরাইন, দ্য সিমিলারিটিস অফ অল অ্যাসিড অ্যান্ড সিমিলারিটিস অফ অল অ্যালকালিস ক্যান বি এক্সপ্লেন। অ্যাসিড অ্যান্ড বেসের যে সিমিলারিটিস, এগুলো এক্সপ্লেন করা যায়। The separation of acid and base explain the concept of constant. এখানে অ্যাকচুয়ালি অ্যাসিড বেসের যে আছে তোমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে, লাইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ, বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে বি, এগুলো আমরা এক্সপ্লেন করতে পারি এই থিওরি দিয়ে।
The nature of aqueous solution of chemical elements can be explained. The chemical is suppose হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশনের তোমার নেচারটা কেমন হবে এটা এক্সপ্লেইন করা যায়, বা সাপোজ তোমার সোডিয়াম কার্বনেটের অ্যাকোয়াস সলিউশনের তোমার নেচারটা কেমন হবে এগুলো এক্সপ্লেইন করা যায় এই থিওরি দিয়ে। The role of this doctrine in determining the তোমার neutralization heat in the reaction of acid and base. So তোমার neutralization heat যেটা আছে আর neutralization enthalpy সেটা কিন্তু এই থিওরি দিয়ে এক্সপ্লেইন করা যায়। অ্যাসিড অ্যান্ড বেসের রিয়াকশনে তোমার 1 মোল তোমার ওয়াটার প্রোডাকশনে যে অ্যামাউন্ট হিট প্রডিউস হয় সেটাকে বলা হয় তোমার নিউট্রালাইজেশন এনথালপি। এটা এক্সপ্লেইন করা যায় এই থিওরি দিয়ে। দেন হচ্ছে দিস থিওরি ইজ ইফেক্টিভ ইন ডিটারমাইনিং দ্য কনসেপ্ট অফ আননোন অ্যাসিড অ্যান্ড বেস ইন দ্য টাইট্রেশন অফ অ্যাসিড বেস। সো অ্যাসিড বেসের যে টাইট্রেশন আছে সেই টাইট্রেশন থিওরিটা আমরা এক্সপ্লেইন করতে পারি এই থিওরি দিয়ে, আরহিনিয়াস থিওরি দিয়ে। টাইট্রেশনটা হচ্ছে আমরা একটা আননোন অ্যাসিড অর বেসের সাথে আরেকটা নোন কনসেন্ট্রেশনের অ্যাসিড অর বেসের রিয়াকশন করব, রিয়াকশন করে ওই আননোন কম্পাউন্ডের কনসেন্ট্রেশনটা আমরা ডিটারমাইন করব। এই প্রসেসটাকে বলা হয় তোমার টাইট্রেশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। সো এটা আমরা এই থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি। আর লিমিটেশনগুলো হচ্ছে এই থিওরিটা অনলি ইউজ ফর তোমার অ্যাকোয়াস সলিউশন, গ্যাসিয়াস বা সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই থিওরিটা অ্যাপ্লিকেবল না। মানে একটা সলিড সাবস্টেন্স এটা অ্যাসিড অর বেস এটা কিন্তু এক্সপ্লেন করতে পারে না, আর এটা গ্যাস এটা অ্যাসিড অর বেস এটা উনি এক্সপ্লেন করতে পারে না, এটা শুধুমাত্র অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে। তারপর তোমার ডিফারেন্ট টাইপ অফ সল্ট আছে, যা সাপোজ কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, এই যে সল্টগুলো এগুলো কিন্তু অ্যাসিডিক, কিন্তু এখানে কিন্তু কোনো H+ আয়ন নাই। তাহলে এটা কিভাবে আমরা এক্সপ্লেন করব? আমরা কিন্তু পারি না এক্সপ্লেন করতে, ঠিক আছে? অতএব ডিফারেন্ট টাইপ অফ সল্টের এটার প্রপার্টিটা কেমন, অ্যাসিডিক অর বেসিক, এটা এই আরহিনিয়াস কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করা যায় না। সাপোজ সোডিয়াম কার্বনেট বেসিক, এক্সপ্লেন করা যায় না। দেন গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে এটা এক্সপ্লেন করা যায় না, অলরেডি বলছি, যেমন অ্যামোনিয়া গ্যাস এটা বেসিক, এটা এই থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। দেন তোমার ডিফারেন্ট টাইপ অফ বেস, সাপোজ তোমার মেটালের অক্সাইডগুলো আমরা জানি বেসিক। আমরা কিন্তু থার্ড চ্যাপ্টার পড়েছিলাম যে অক্সাইড অফ মেটালস আর বেসিক, এটা কিন্তু এই থিওরিতে এক্সপ্লেন করা যায় না, কারণ ওরা কিন্তু যখন ওয়াটারে সলিবল হবে তখন কিন্তু হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস করবে না। তাহলে আমরা কীভাবে এক্সপ্লেন করবো এটাকে? বাট অ্যামোনিয়াতে কোনো হাইড্রোক্সাইড আয়ন নাই, তাহলে কীভাবে এক্সপ্লেন করবো? এটা যে বেসিক এটা এক্সপ্লেন করা যায় না। দেন তোমাদের জন্য এখানে কিছু নলেজ টাইপ কোশ্চেন দেওয়া আছে, যেমন হোয়াট ইজ অ্যাসিড রেইন, লেকচারে বলেছিলাম আমরা। দেন হচ্ছে ডেফিনেশন অফ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, এগুলো হচ্ছে আমরা যেহেতু এই লেকচারে আমরা আরহিনিয়াস থিওরি করছি, তাহলে আমরা আরহিনিয়াস থিওরি দিয়ে এগুলোকে এক্সপ্লেন করবো। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোশ্চেন হচ্ছে এফজিটি প্ল্যান্ট এক্সপ্লেইন করো, এটাও দেওয়া আছে এই লেকচারে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য কজ অফ অ্যাসিড রেইন, আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল, দুটা দিয়ে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো আজকে লেকচারটা এতটুকু। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আস্ক করতে পারবো, নাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করবো আর কি।